হ্যালো বন্ধুরা, জিএসটি জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনাদের জিএসটি এবং ইনকাম ট্যাক্স বিষয়ে সমস্ত আপডেট খবর জানানো হবে। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জিএসটি আইনে ট্যাক্স ইনভয়েস ও আদার ডকুমেন্টস নিয়ে। সেকশন 31 to 34 এবং রুল 46 to 53-তে এই সকল ডকুমেন্টসের পদ্ধতির বিশ্লেষণ করা রয়েছে। প্রথমে বলছে আন্ডার সেকশন 31 সাবসেকশন 1, a registered person supply taxable goods shall issue tax invoice on or before removal of goods for supply to the recipient. একটি রেজিস্টার্ড পারসন যখন ট্যাক্সেবল গুডস সাপ্লাই করছে, সেই গুডস ট্রান্সফারের সময় বা তার আগে যেন তার রিসিপিয়েন্টকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে। গুডস রিমুভালের পরে যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু করে তাহলে সেটি আইনের ভায়োলেট করা হবে। তারপরে আন্ডার সেকশন 31 সাবসেকশন 2-তে বলছে আর রেজিস্টার্ড পারসন সাপ্লাই ট্যাক্সেবল সার্ভিসেস শ্যাল ইস্যু ট্যাক্স ইনভয়েস বিফোর or after the services within the period of 30 days. অর্থাৎ একটি রেজিস্টার্ড পারসন ট্যাক্সেবল সাপ্লাই সার্ভিসের জন্য ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে সার্ভিস করার আগে এবং পরে 30 দিনের মধ্যে। ট্যাক্স ইনভয়েসের সাপ্লাইয়ের কিছু ফরম্যাট আমরা জেনে নিই। এখানে ধরুন এক্স এন্টারপ্রাইজ একজন সাপ্লায়ার, তিনি ওয়াই এন্টারপ্রাইজকে কিছু গুডস সাপ্লাই করছে। ওয়াই এন্টারপ্রাইজ এখানে রিসিপিয়েন্ট এবং জেড এন্টারপ্রাইজ হলো একটি ট্রান্সপোর্টার। অর্থাৎ তাহলে এক্স এন্টারপ্রাইজ ওয়াই এন্টারপ্রাইজকে অরিজিনাল বিল কপি ইস্যু করবে এবং তার সাথে একটি ট্রিপ্লিকেট কপি দেবে, যেটা রিসিভ করে ওয়াই এন্টারপ্রাইজ আবার এক্স এন্টারপ্রাইজকে ফেরত দিয়ে দেবে। এবং জেড এন্টারপ্রাইজ এখানে ট্রান্সপোর্টার, জেড এন্টারপ্রাইজের কাছে ডুপ্লিকেট কপি অফ বিল থাকবে। যদি সাপ্লায়ার মনে করে আরও বিল প্রয়োজন, তাহলে জিএসটি আইন অনুযায়ী সেই অতিরিক্ত বিলে এক্সট্রা কপি বলে লিখতে হবে। অ্যাজ পার জিএসটি অ্যাক্ট ইনভয়েস নাম্বার শুড বি ম্যাক্সিমাম 16 ক্যারেক্টার। জিএসটি আইন অনুযায়ী ইনভয়েস নাম্বার ইনভয়েসে ম্যাক্সিমাম 16 ক্যারেক্টারের হতে হবে। সেই ক্যারেক্টারগুলি হলো এ থেকে জেড অ্যালফাবেট হতে পারে, 1 থেকে 10 নিউমেরিক ডিজিট হতে পারে। এই 3 ধরনের স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ ড্যাশ, ফ্রন্ট স্ল্যাশ এবং হাইফেন, এই 3 ধরনের স্পেশাল ক্যারেক্টার অ্যাপ্লিকেবল হতে পারে। ধরা যাক এই ধরনের একটা ইনভয়েস প্যাটার্ন হবে ইনভয়েস নাম্বারের এ বি সি ফ্রন্ট স্ল্যাশ এস বি ফ্রন্ট স্ল্যাশ 19-20 ফ্রন্ট স্ল্যাশ 010, অর্থাৎ 16 ক্যারেক্টারের একটি ইনভয়েস নাম্বার হলো। ইনভয়েসে আমরা এইচএসএন কোড বা স্যাক কোড কখন দেব? আপ টু 1.5 করোড় বিজনেস টার্নওভারের ক্ষেত্রে কোনো এইচএসএন বা স্যাক কোড ম্যান্ডেটরি নয়। অ্যাবভ 1.5 করোড় টু 5 করোড় বিজনেস টার্নওভার, 1.5 কোটির ওপর এবং 5 কোটি পর্যন্ত যদি বিজনেস টার্নওভার থাকে, সেক্ষেত্রে 2 ডিজিটের এইচএসএন এবং স্যাক কোড ইউজ করতে হবে। অ্যাবভ 5 করোড় বিজনেস টার্নওভার, 5 কোটির উপরে যাদের বিজনেস টার্নওভার রয়েছে তাদের ক্ষেত্রে 4 ডিজিটের এইচএসএন অথবা স্যাক কোড ইউজ করতে হবে। Those dealers who are into imports or export shall mandatorily follow the 8-digit HSN codes. যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত আছে সেই সকল বিজনেস পার্সনদের জন্য ট্যাক্স ইনভয়েসে 8 ডিজিটের HSN কোড ইউজ করতে হবে। নেক্সট সেকশানে বলছে সেকশন 31 সাবসেকশন 3 ক্লজ এ, আ রেজিস্টার্ড পার্সন মে ইস্যু রেইজ invoice within 30 days from the date of issue of registration certificate against the invoice already issued during the period between effective date and date of issue of registration certificate to him. এটা একটু উদাহরণ হিসাবে বলতে পারি। ধরুন আপনি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছেন 1 এপ্রিল 2019, তার মানে এফেক্টিভ ডেট এখানে 1 এপ্রিল 2019 ধরছি এবং আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসতে ধরুন আরও 10 দিন লাগলো, অর্থাৎ 10 এপ্রিল 2019। অর্থাৎ এই 10 দিনের পিরিয়ডে আপনি যে সাপ্লাই করেছেন এবং তার জন্য যে বিল ইস্যু করেছেন, সেই 10 দিনের বিলের আপনাকে নেক্সট সার্টিফিকেট ইস্যু করার 10 তারিখে যে আপনার সার্টিফিকেট এসছে, সেই 10 থেকে 30 দিনের মধ্যে আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে উইথ জিএসটিএন নাম্বার দিয়ে।
নেক্সট পয়েন্টে বলছে আন্ডার সেকশন 31 সাবসেকশন 3 ক্লজ বি, a registered person may not issue tax invoice if value of invoice of less than rupees 200, provided the recipient is unregistered. Then the registered supplier may issue a consolidated raised tax invoice in respect of all taxable supply made to a recipient who is our unregistered dealer. অর্থাৎ একটি রেজিস্টার্ড পারসন ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে না যদি তার ইনভয়েস ভ্যালু 200 টাকার নিচে হয় এবং সেই সাপ্লাইটি যদি আনরেজিস্টার্ড ডিলারের কাছে যায়, সেক্ষেত্রে রেজিস্টার্ড পারসন একটি কনসোলিডেটেড ইনভয়েস ইস্যু করবে দিনের শেষে, provided in case of interstate supply of services where the value does not exceed rupees 2.5 lakh per person, or consolidated raised tax invoice may be issued separately recipient who is our unregistered dealer. অর্থাৎ এখানে ইন্টারস্টেট সাপ্লাই সার্ভিসের জন্য যদি 2.5 লাখের নিচে একটি পার্সনকে এবং সেই পার্সন যদি আনরেজিস্টার্ড ডিলার হয়, সেক্ষেত্রেও তাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু না করে একেবারে কনসোলিডেটেড ট্যাক্স ইনভয়েস ইস্যু করে সার্ভিসের জন্য ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে। নেক্সটে বলছে আন্ডার সেকশন 31 সাবসেকশন 3 ক্লজ সি, a registered person supply exempt goods or services or both or composite dealer shall issue bill of supply instead of tax invoice. অর্থাৎ একটি রেজিস্টার্ড পারসন যদি এক্সাম্পটেড গুডস অথবা সার্ভিস অথবা দুটোই এবং কম্পোজিট ডিলার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ট্যাক্স ইনভয়েসের জায়গায় বিল অফ সাপ্লাই ইস্যু করতে হবে। নেক্সট সেকশনে বলছে আন্ডার সেকশন 31 subsection 3 clause D, a registered person received as advance payment against supply of goods or services or both shall issue a receipt voucher. একটি রেজিস্টার্ড পারসন যদি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করে তাহলে সাপ্লাই গুডস এবং সার্ভিসের জন্য তাকে রিসিপ্ট ভাউচার ইস্যু করতে হবে। আন্ডার সেকশন 31 সাবসেকশন 3 ক্লজ ই, where a receipt of advance payment against supply of goods or services or both, but subsequently no supply is made and no tax invoice is issued, the person shall issue a refund voucher against such payment. অর্থাৎ যেখানে কোনো রেজিস্টার্ড পারসন যদি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করে সাপ্লাই অফ গুডস এবং সার্ভিসেস অথবা দুটোর জন্য, কিন্তু যদি কোনো সাপ্লাই না করা হয় অথবা কোনো ট্যাক্স ইনভয়েস যদি ইস্যু করা না হয়, সেক্ষেত্রে রেজিস্টার্ড পারসন যেই পেমেন্টটি অ্যাডভান্স হিসাবে রিসিভ করেছে সেটিকে রিফান্ড করে দিতে হবে পার্টির কাছে এবং সাথে রিফান্ড ভাউচার ইস্যু করতে হবে। Under section 31 subsection 3 clause F, issue a self invoice against RCM. রিভার্স চার্জ মেকানিজমে যদি থাকে কেউ পারচেস করে, সেক্ষেত্রে সাপ্লায়ারকে যে রিসিপিয়েন্ট থাকছে তাকেই সেলফ ইনভয়েস ইস্যু করতে হবে। আর রেজিস্টার্ড পারসন মে ইস্যু আ কনসোলিডেটেড ইনভয়েস অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। রেজিস্টার্ড পারসন একটি কনসোলিডেটেড ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে পারে মাসের শেষেও। Issue a payment voucher against RCM. Recipient made this payment voucher on behalf of supplier. যদি আনরেজিস্টার্ড পার্টি থেকে RCM বেসিসে যদি কিছু পারচেস করে, তাহলে রিসিপিয়েন্ট সাপ্লায়ারের পক্ষ থেকে একটি পেমেন্ট ভাউচার ইস্যু করবে যদি সে পেমেন্ট রিসিভ করে থাকে। Under section 31 subsection 4, in case of continuous supply of goods, tax invoice shall issue before or at the time of each statement of account issued or each payments of received. অর্থাৎ যদি কন্টিনিউয়াস সাপ্লাই গুডস হয়ে থাকে, সেক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস ইস্যু করা হবে সাপ্লাইয়ের আগে অথবা সাপ্লাইয়ের সময় যখন তার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইস্যু করা হবে, অথবা যখন প্রতিটা সাপ্লাইয়ের জন্য যে পেমেন্ট রিসিভ করা হচ্ছে সেক্ষেত্রেও। আন্ডার সেকশন 34 বলছে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের ক্ষেত্রে। ক্রেডিট নোট আন্ডার সেকশন 34 সাবসেকশন 1 বলছে রেজিস্টার্ড পারসন who issue a credit note relation to the supply of goods or service or both shall declare in the details of such credit in the return for the month during which such credit note has been issued. একটি রেজিস্টার্ড পারসন যে ইস্যু করবে ক্রেডিট নোট সাপ্লাই অফ গুডস অথবা সার্ভিস অথবা দুটোর ক্ষেত্রেই, এবং সেই ক্রেডিট রিটার্নে ডিক্লেয়ার করা থাকবে সমস্ত ডিটেলস একটি মাসের জন্য যেটা ক্রেডিট নোট ইস্যু করা হয়েছে। ডেবিট নোট আন্ডার সেকশন 34 subsection 3 তে বলছে in case of short charging of taxable supply and tax, the registered person shall issue a debit note to the recipient and the tax liability will be raised for the month of during which such debit note has been issued. এক্ষেত্রে শর্ট চার্জিং অফ ট্যাক্সেবল সাপ্লাই, যদি ট্যাক্সেবল সাপ্লাই শর্ট চার্জ করা হয় অথবা ট্যাক্স লাইবিলিটি যদি কমে থাকে, সেক্ষেত্রে ইনভয়েস ভ্যালু বাড়ানোর জন্যে রিসিপিয়েন্টকে একটি ডেবিট নোট ইস্যু করতে হবে সেই মাসের জন্য, যেটা ডেবিট নোটে উল্লেখ করা থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইন কেস অফ ক্রেডিট নোট, সাচ ক্রেডিট নোট হ্যাজ বিন ইস্যুড
but not later the month of September following the end of the financial year in which such supply was made or the date of furnishing of the relevant annual return whichever is earlier. অর্থাৎ ক্রেডিট নোটটি ইস্যু করা হবে কোনো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে যা সাপ্লাই হয়েছে সেই ক্ষেত্রে ক্রেডিট নোট ইস্যু হবে পরের বছর সেপ্টেম্বর অথবা অ্যানুয়াল রিটার্ন যেটা আগে হবে তার আগে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। ধরা যাক ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020-তে কোনো ট্যাক্সেবল গুড সাপ্লাই করা হয়েছে এবং সেইখানে একটা রিটার্ন হয়েছে এবং সেই রিটার্নের ক্রেডিট নোটটি ইস্যু করা হবে 2020 সেপ্টেম্বর অথবা 2019-20 যে অ্যানুয়াল রিটার্ন ডেট তার যেটা আগে হবে তার আগের মধ্যে আমাকে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি তার আগে ক্রেডিট নোট ইস্যু না করি সেক্ষেত্রে ক্রেডিট নোটটি গ্রাহ্য করা হবে না। আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।